সিদ্ধ পুরুষ, মহামানব, মহা অবতার, তন্ত্র সম্রাট, তারামায়ের আদরের সন্তান, তারাপীঠ ভৈরব, বীরভূমের মহাদেব তথা তারাপীঠের সচল শিব, সাধক বামাক্কেপা। হ্যাঁ বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আজকের আয়োজনে সাধক বামাক্কেপা, সাথে রয়েছি আমি বিধায়কনাথ। বামাচরণ চট্টোপাধ্যায় উর্ফ বামাক্কেপা, জন্ম 12ই ফাল্গুন 1244 সাল, বৃহস্পতিবার, শিব চতুর্দশীর তৃতীয় প্রহরে। সিদ্ধ পুরুষ, মহামানব, মহা অবতার, তন্ত্র সম্রাট, তারামায়ের আদরের সন্তান, তারাপীঠ ভৈরব, বীরভূমির বামদেব তথা তারাপীঠের সচল শিব, সাধক বামাক্কেপা বীরভূম জেলার রামপুরহাট সাবডিভিশনের অন্তর্গত আটলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন রাজকুমারী দেবী। তার 4 বোন, 2 ভাই। তার দিদি সাদিকা জয়কালী এবং 3 বোন দুর্গা, রাবময়ী, 8 সুন্দরী এবং তার ভাই ছিলেন রামচরণ। তার গুরু ছিলেন শ্রী ব্রজবাসী কৈলাসপতি। বামদেব শৈশব থেকে ছিলেন বেদভক্তি প্রবল। তিনি ছিলেন এক ভারতীয় তান্ত্রিক এবং তিনি তারাপীঠে বাস করতেন। তিনি তার ভক্ত ছিলেন এবং তিনি দেবী তারাকে বড়মা বলে ডাকতেন। বামদেব তারাপীঠের মহাশ্মশানে সাধন করতেন। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সমসাময়িক ছিলেন। তার নাম বামাচরণ হওয়ার কারণ, প্রথমে তার জন্মের সময় তিনি গভীর সমাধিস্থ অবস্থায় ছিলেন এবং কান্না ও স্তনপান করছিলেন না। এটা দেখে তার বাড়ির সবাই চিন্তিত হয়ে যান এবং তার মা তারামায়ের মন্দিরে গিয়ে পুত্রের এমন অবস্থা বলেন এবং মায়ের পুষ্প নিয়ে এসে পুত্রের গায়ে ঠেকাতে তিনি ক্রন্দন করে উঠেন এবং স্তনপান করেন। তার পিতা পঞ্জিকা দেখে তার নামকরণ করেছিলেন। যেহেতু বামদেব বাবার জন্ম শিব চতুর্দশী তৃতীয় প্রহর অর্থাৎ বামদেব প্রহরে হয়েছিল, তাই তার নাম রেখেছিলেন বামদেব। যেহেতু তার মা তাকে সমাধিস্থ থেকে বের করার জন্য দেবী তারার কাছে মন্নত করেছিলেন এবং তার মন্নত পূর্ণ হয়েছিল, তাই সেই দিক থেকে তার নাম হয়েছিল দেবী তারার আরেকটি নাম বাম। শিব চতুর্দশীর তৃতীয় প্রহরে অর্থাৎ বামদেব এবং দেবী তারার আরেকটি নাম বাম। এখানে চরণ মাতার তথা বামচরণ, এই মাতা তারার চরণ পুষ্প স্পর্শ করানোর পর তিনি তার বাপ সমাধি থেকে বেরিয়ে এসে ক্রন্দন করেছিলেন, তাই তার পিতা এই 2 মিলিয়ে নাম রেখেছিলেন বামাচরণ। তার পিতা সর্বানন্দ তাকে একটি পণ্ডিতের পাঠশালায় বা টুলে ভর্তি করান। বামচরণ তার বাড়ি থেকে খাতা, স্বরের কলম এবং কৃষ্ণকালী নিয়ে টুল অর্থাৎ পাঠশালায় যেতেন। ইনি পাঠশালায় যেতেন কিন্তু পড়াশোনা করতেন না। তিনি তার বন্ধুদের সাথে গল্প করতেন। পণ্ডিত মশাই কিছু লিখতে দিলে তিনি কিছুই লিখতেন না এবং মার খেতেন। সারাদিন পাড়ার ছেলেদের সাথে ঘুরে বেড়াতেন, মারামারি করতেন, খুব ধুরন্ধর ছিলেন। তিনি আবার তার বন্ধুদের সাথে গরু চড়াতে যেতেন এবং তার বন্ধুদের সাথে গরু চড়াতে গিয়ে ছোট ছোট মাটির মূর্তি গড়ে পূজা করতেন। তার এই কার্যকলাপ দেখে গ্রামের লোকেরা তাকে কেপা বলে ডাকত। তার এইরকম আচরণ দেখে তার মামা তাকে তার মামার বাড়ি নবগ্রাম নিয়ে গিয়েছিলেন। সেখানে তার মামা তাকে একটি পাঠশালায় ভর্তি করেছিলেন, কিন্তু সেখানেই তিনি একই রকম করতেন। এই দেখে তার মামা তাকে তার আত্মীয় বাড়ি, এখানকার ঝাড়খণ্ড জেলার অন্তর্গত মুলাটি গ্রামের জমিদারের মুলাটি মন্দিরের ফুল তোলার কাজে দিয়েছিলেন। এবারে বামাচরণের কর্মজীবনের কথা দেখা যাক। তার প্রথম কর্মজীবন শুরু হয় ঝাড়খণ্ড জেলার অনন্তপুরে মুলাটি গ্রামে। এখানে তার প্রধান কাজ ছিল মুলাক্কি মায়ের পূজার জন্য ফুল তোলা। তিনি প্রতিদিন জমিদারের ফুল বাগানে ফুল তুলতে যেতেন এবং ফুল আনতে দেরি করতেন, কারণ তিনি ফুল তুলতে বাপ সমাধি লাভ করতেন। তিনি ফুলের মধ্যে মা তারার দর্শন পেতেন। এই দেখে পুরোহিত মশাই তাকে বকাবকিও করতেন, কিন্তু এই ভুল তার প্রতিদিন হতো। তাই পুরোহিত মশাই তার এই কার্যকলাপ রাজাকে বলেন এবং জমিদার মশাই নিজের বাগানে এলেন সেটা দেখার জন্য এবং তিনি দেখলেন বামদেব বাবা একটি জবা ফুলের দিকে তাকিয়ে আছেন। এই দেখে জমিদার তাকে কাছ থেকে বিদায় দিলেন। এরপর বামদেব বাবা তার নিজের বাড়ি আটলায় ফিরে এলেন। এই সময় বামদেব বাবার বাড়িতে খুব অভাব, নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা।
এর মধ্যে পিতা ভাবলেন ছেলে বড় হয়েছে, উপনয়ন দিতে হবে। 9 বছর বয়সে বামদেব বাবার উপনয়ন হয়। খুব একটা দুমদাম করে হয়নি, শুধুমাত্র ধর্মকে সঙ্গে রেখে জন কয়েকজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে করা হয়েছিল। উপনয়নের পর থেকে তার ভক্তিভাব আরও প্রবল হয়ে গেল। বামদেব বাবার সাধন পথ। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন বেহালা বাদক। এটা অবশ্য তার পেশা ছিল না, তবে তিনি গান করে চাল ডাল তেল ইত্যাদি পেতেন তার শ্রোতাদের কাছ থেকে। তার পিতা চণ্ডীপুর মহাশ্মশানে গান করতেন এবং তন্ত্রক্রিয়া করতেন। বামদেব তার পিতাকে অনুসরণ করতে লাগলেন এবং তারপর একদিন তার পিতাকে বলে বসলেন, বাবা, আমিও যাব তোমার সাথে গান করতে। পিতা প্রথমে তাকে নিয়ে যেতে চাচ্ছিলেন না, কিন্তু পরে তার বাবা তাকে শ্মশানে নিয়ে যেতে লাগলেন। এরপর থেকে তার বাবার কাছ থেকে গান বাজনা এবং একটু একটু করে তন্ত্রক্রিয়ার কার্য করতে থাকেন। এই জন্য বলা হয় বামদেব বাবা তার গানের শিক্ষা এবং তন্ত্রবিদ্যার শিক্ষা তার পিতার কাছ থেকে নিয়েছিলেন। একদিন বামদেবের বাবা দেখিয়েছিলেন সরকার বাড়িতে স্বয়ং নারায়ণ শিলাতে জ্যোতি নির্গত হচ্ছে এবং বলছে, বামা, এখানে আমার ভালো পূজা হয়নি, আমাকে একটু জলে ফেলে দিয়ে আয় না। এই দেখে বামদেব বাবা কোনোভাবে তাকে লুকিয়ে জলে দিয়ে এলেন। এরপর দুর্গাদাস মহাশয় এটা জানতে পেরে বামদেব বাবাকে অনেক মারলেন, কিন্তু এরপর দুর্গাদাস মহাশয় বামদেব বাবাকে ঠিকভাবে চালাতে পারছিলেন যে এই ছেলে যেই সেই ছেলে নয়। ছোটবেলা থেকে তিনি মাটির কালিমা তৈরি করে পূজা করতেন এবং শ্মশানে গিয়ে তন্ত্র উপাচারে শিবাভোগ অর্থাৎ শিবকে মাছ ভাত মদ ইত্যাদি খাওয়াতেন, প্রসাদ বিলীন করতেন, তারপর আবার সেই মূর্তিকে বিসর্জন করতেন। তিনি খুব বড় উপকারীও ছিলেন। বামাক্যপা ছোটবেলায় গৃহত্যাগ করে তিনি কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন। কৈলাসপতির বাবা তারাপীঠে থাকতেন। বামাক্যপা তারাপীঠেই দ্বারকা নদীর তীরে যুগতন্ত্র সাধনা করেন। পরবর্তীতে তিনি মৌল রাজাদের মন্দিরময় গ্রামে মালটি আদুনা ঝাড়খণ্ড রাজ্যতে যান এবং যুগ সাধনার জন্য সেখানে তারকার তীরে বামাক্কা দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় 18 মাস অবস্থান করলেন। তারপর তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তি হয়ে উঠেন। ভক্তরা বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা আছে, তাই তার রোগ আরোগ্য ও অন্যান্য প্রয়োজনে তার কাছে আসত। বামদেব বাবা মন্দিরের নিয়মকানুন মানতেন না, এমনকি দেবতার থালা থেকেও নৈবেদ্য তুলে খেয়ে নিতেন। কথিত আছে নাটীদের মহারানীকে দেবী তারা স্বপ্নে স্বপ্নাদেশ দেন যে দেবীর পুত্র হলেন বামাক্যপা, যেন তাকে আগে খাওয়ানো হয়। এরপর থেকে মন্দিরে পূজার আগেই বামাক্যপাকে নৈবেদ্য প্রদান এবং তাকে আবেদে মন্দিরে বিচরণ করতে দেওয়া হতো। এখনো সেইরূপভাবে তারাপীঠ মন্দিরে মায়ের ভোগের আগে সাধক বামাক্যপাকে ভোগ নিবেদন করা হয়। আর কথিত আছে দেবী তারা ভয়ঙ্করভাবে বামাক্যপাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কুলে তুলে নিয়েছিলেন। তারাপীঠে শ্মশানে ও দুমকা জেলার মুলাটি গ্রামে তার স্মৃতি মন্দির রয়েছে। স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ। মাত্র 19 বছর বয়সে ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসার পর নরেন্দ্রনাথ বামাক্যপার দর্শন করার জন্য তার কলেজের এক সহপাঠী সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জানান। শরৎচন্দ্র তাকে বলেন, তুমি তো ঠাকুরের দেখা পেয়েছ, আবার কেন ব্রহ্মজ্ঞ পুরুষের দেখা চাও? ব্রহ্মজ্ঞ পুরুষদের একই অবস্থা। বালকবৎ, জড়বৎ, উদ্দামবৎ এবং পিশাচবৎ, এই 4টি অবস্থা বামাক্যপার মধ্যে দেখা যেত, কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পিশাচবৎ ভাবটি অনুপ্রতীত ছিল। তাই বামাক্যপাকে দেখার জন্য নরেন্দ্রনাথ আকুল হয়ে উঠলেন। শেষে শরৎচন্দ্রকে নিয়ে নরেন্দ্রনাথ চলে এলেন তারাপীঠে। এখানে বামাক্যপা ও নরেন্দ্রনাথের দেখা হয় এবং তার সম্বন্ধে নরেন্দ্রনাথ তার বন্ধু শরৎচন্দ্রকে বলেন, একদিন এই যুবক ধর্মের মুখ উজ্জ্বল করবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ। নরেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ হলেও তিনি বামাক্যপাকে দেখার জন্য তারাপীঠে গিয়েছিলেন। সেখানে দুজনের কিছু কথা হয়। কথিত আছে ফেরার পথে বামাক্যপা মহর্ষিকে বলেন, ফেরার পথে ট্রেন থেকে দেখতে পাবে একটি বিশাল মাঠ। সেই মাঠের মাঝখানে আছে একটি ছাতিম গাছ, তার নিচে বসে ধ্যান করবে, দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠবে।
ওখানে একটা আশ্রম বানাও তো দেখি। আহা কি শান্তি! ফেরার পথে মাঠে ছাতিম গাছ দেখে তিনি চমকিত হলেন। এখানে বসে ধ্যানে মগ্ন হলেন। তিনি ঠিক করলেন এখানে একটি আশ্রম নির্মাণ করবেন। পরবর্তীতে এখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়। আশুতোষ মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাক্যেপার দর্শনের জন্য গিয়েছিলেন। আশুতোষ বামাক্যেপাকে ভক্তিভরে প্রণাম করতেই তিনি বলে উঠলেন, যা যা তোর মনস্কামনা পূর্ণ হবে। তিনি তখন হাইকোর্টের আইনজীবী, কিন্তু মনে জজ হওয়ার খুব ইচ্ছা ছিল। তাই 1904 সালে বামদেব বাবার কথা সত্য হল। তিনি হাইকোর্টের জজ হলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও চাণক্য মুকুন্দ দাসের সাথে সাক্ষাৎ। রবীন্দ্রনাথ ও একবার চরণ কবি মুকুন্দ দাসের সাথে তারাপীঠে গিয়ে বামাক্যেপার সাথে দর্শন করার জন্য সারাদিন অপেক্ষা করেছিলেন। সন্ধ্যায় বামাক্যেপার সাথে তার দেখা হয়। মুকুন্দ দাসকে দেখে বামাক্যেপা বলেন, তোর কুটুস ফলটা নদীতে দিয়ে আয়। উল্লেখ্য, চারণ কবির পকেটে একটি রিভলভার ছিল। তারপর তিনি রবীন্দ্রনাথকে বললেন, তোর খুব নামডাক হবে। দুজনকে তারামায়ের প্রসাদ খাইয়ে তিনি ছেড়ে দিলেন। অবশেষে 2রা শ্রাবণ 1318 সালে কৃষ্ণা অষ্টমী তিথিতে সাধক বামাক্যেপা মহা সমাধিস্থ হলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।